আমার স্বামী আজ আমার সামনে দ্বিতীয় বিয়ে করে তার বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। যে ঘরে আমি 5টা বছর কাটিয়েছি, যে রুমটা একসময় আমার ছিল, আর রুমের মালিকটা ও আমার ছিল, সব কিছু আজ অন্য কারো হয়ে গেল। আর আমি দূরে দাঁড়িয়ে নিষ্পলকহীনভাবে সবটা দেখছি। দেখা ছাড়া আমার তো কিছু করার নাই, কারণ আমার বিয়ের 5 বছর হয়ে গেছে। তারপরও আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। এই কারণে সে দ্বিতীয় বিয়ে করেছে। আমি যে শুধু আমার স্বামীকে দেখছি তা নয়, আমার শাশুড়ি ননদ ওদেরকেও দেখছি। তারাও কত খুশি তাদের ছেলের নতুন বউ দেখি। আমার বিয়ের সময় হয়তো তারা এত খুশি হয়েছিল না। আজ যতটা খুশি আমি, আরিয়া আর আমার স্বামী অন্তিক মাহমুদ 5 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি অন্তিককে 2 বছরের রিলেশন ছিল আমাদের। আর 5 বছরের সংসার জীবন, 7 বছরের ভালোবাসার মানুষটি এত চেনা মানুষকে আজকে হঠাৎ অচেনা হয়ে গেল। ভালোবাসার কথাটা অন্তিনই আমাকে আগে বলেছে। একটা বছর সে আমার পিছনে ঘুরছে, কতই না পাগলামি করেছে সে আমাকে পাওয়ার জন্য। ভাবতেই অবাক লাগে, একটা সময় আমাকে পাওয়ার জন্য পাগলামি করা মানুষটি আজ অন্য কারো। অন্তিমকে পাগলামি দেখে একটা সময় আমি রাজি হয়ে যাই। 2 বছর রিলেশন করে তারপর আমরা বিয়ে করি। অন্তিক আর আমার বিয়েটা প্রথমে কেউ মেনে নিতে চায়নি, তারপরে আমরা দুই ফ্যামিলিকে রাজি করিয়ে তারপর বিয়ে করি। অন্তিকদের বাসায় তার মা বাবা আর বড় বোন ছিল। তার বড় বোন তার শ্বশুর বাড়িতেই থাকতো, মাঝে মাঝে বেড়াতে আসতো তাদের বাসায়। বিয়ের পরে আমার শাশুড়ি আমাকে মেনে নিতে পারতো না, ভালোভাবে কথা বলতো না আমার সঙ্গে। কিন্তু একটা সময় আমার ব্যবহার, তাদের প্রতি যত্ন নেওয়া, এইসব দেখে আমার শাশুড়ি আমাকে মেনে নেয়। আমাকে অনেক স্নেহ করতেন। আমার শ্বশুরও খুব ভালো মানুষ ছিলেন, আমাকে নিজের মেয়ের মতো দেখতো। আর বড় ননদের সাথে সম্পর্ক খুব ভালোই ছিল। আর আমার স্বামী অন্তিক, সে তো আমার জন্য পাগল ছিল বলতে গেলে। আমাকে অনেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো। ছুটির দিন ঘুরতে নিয়ে যেত। দিনগুলো আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। এভাবে 3টা বছর কেটে গেল। আমার শাশুড়ি আবার পরিবর্তন হওয়া শুরু করলেন। বাচ্চা নেওয়ার কথা বলে আমাকে অনেক কথা শোনাতেন। আমি বাচ্চা নেই না কেন, আমার কি সমস্যা, অনেক কিছু। আমার শাশুড়ি আমার সাথে ঠিক মতো কথা বলতেন না। আমি এগুলো অন্তিককে বললে অন্তিক বলতো, আম্মু যা বলে বলুক, আগের যুগের মানুষ তো, তাই এমন করে। তুমি আম্মুর কথায় মন খারাপ করো না, সময় হলেই হবে। আমি অন্তিককে বললাম চলো আমরা ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু অন্তিক রাজি হলো না। বলল আরে বাবা, সময় হলেই হবে, ডাক্তার দেখানো দরকার নাই। তারপর আমি আমার বাবার বাসায় গিয়ে আমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে গাইনি ডাক্তার দেখাই। ডাক্তার আমার অনেক রকম টেস্ট করতে বলেন, সেগুলো আমার আম্মু টাকা দিয়ে করাই দেয়। টেস্টের রিপোর্ট দেখায় আমার কোনো সমস্যা নেই। ডাক্তার বলেন আপনার স্বামীও কিছু টেস্ট করতে হবে। আমি বাসায় এসে অন্তিককে বললে অন্তিক রাগ করে কেন আমি ডাক্তার দেখালাম। সে কোনো মতে ডাক্তারের কাছে যেতে রাজি না, টেস্ট করাতে রাজি না। বলল ধৈর্য ধরো, সময় হলেই হবে। একদিন আবার আমার শাশুড়ি আমাকে বাচ্চা নিয়ে কথা শোনালে আমি আমার শাশুড়িকে বললাম আম্মা আমার কোনো সমস্যা নেই, দেখেন ডাক্তারের রিপোর্ট। কিন্তু আমার শাশুড়ি আমার কথা বিশ্বাস করলেন না, আমাকে যা তা বলে অপমান করলেন। এইভাবে আরও একটা বছর কেটে গেল। কিছুদিন ধরে দেখলাম অন্তিক অন্যরকম হয়ে গেছে। আগের মতো আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার কেয়ার করে না। রাত করে বাসে ফিরে অমনি তার মায়ের কাছে চলে যায়। সব কিছু যেমন পরিবর্তন হতে লাগলো। অন্তিক, আমার শাশুড়ি, ননদ সবাই, শুধু আমার শ্বশুর আমাকে কিছু বলতো না, বলতো ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। এভাবে আরও কিছু দিন কেটে গেল। আমার বিবাহিত জীবনের 5 বছর হয়ে গেল। অন্তিক আমাকে অনেক খুব বেশি ইগনোর করে, সেটা আমি বুঝি।
ওকে যদি জিজ্ঞাসা আমাকে ইগনোর করার কারণ কি, সে কিছু বলে না, বলে কাজের চাপ অনেক, তাই আমিও মুখ বুজে তার পরিবর্তন হয়ে যাওয়াটা দেখছিলাম। একদিন আমার বড় ননদ আমাদের বাসায় আসে। সেদিন অন্তিকও তাড়াতাড়ি অফিস শেষ করে বাসায় এসে তার মায়ের রুমে ঢুকে। তারা অনেক সময় ধরে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা আমি বুঝতে পারছি। কিছু সময় পর আমি না পেরে আমার শাশুড়ির রুমের কাছে গেলাম। গিয়ে যা শুনলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার বড় ননদ তার ভাইকে বলছে যেন সে আবারও বিয়ে করে। অন্তিক বলল যে আরিয়া কখনো রাজি হবে না। এ কথা শুনে আমার শাশুড়ি স্যাঁত করে উঠলেন, বললেন রাজি হবে না মানে? ও অপায়া, অলক্ষী, বাজে মেয়েটা রাজি হলে কি বা না হলে কি, যে 5 বছরের আমাকে নাতনির মুখ দেখতে দিল না, তোকে আমি আবার বিয়ে দেব তো দেব। তখন অন্তিক বলে কিন্তু মা, আমার ননদ বলে কোনো কিন্তু না, আমার ননদ রাইমা আছে, ও তোকে খুব পছন্দ করতো, ভালোবাসতো, আমি ওর সাথে তোর বিয়ে দেব ঠিক করছি। অন্তিক বলল আচ্ছা তোমরা যা ভালো বোঝো তাই করো। এই বলে সে আমার শাশুড়ির রুম থেকে চলে আসলো। অন্তিক আসছে দেখে আমি তাড়াতাড়ি দরজার কাছ থেকে সরে এসে আমার নিজের রুমের দিকে গেলাম। রুমে এসে জানলার কাছে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। যে আমাকে এত ভালোবাসতো তার এই পরিবর্তন আসলেই মেনে নেওয়া যায় না। সময়ের ব্যবধানে ভালোবাসা পরিবর্তন হয়, মানুষটা পরিবর্তন হয়, তাই বলে এতটা। আমি জানলার কাছে দাঁড়িয়ে কান্না করেছিলাম। তখন অন্তিক রুমে আসলো। রুমে এসে আমাকে বলল আরিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি চোখ মুছে অন্তিক এর দিকে ফিরে বললাম তুমি যে কি বলতে চাও তা আমি জানি, আমি সবটা শুনেছি। অন্তিক অন্তিক বলল সবটা শুনেছো যখন, তাহলে আমার আর কিছু বলার নাই। তুমি জানোই আমাদের সংসারে কত অশান্তি চলছে। মা তোমার সাথে কীরকম ব্যবহার করে, ওনারও তো অনেক শখ আহ্লাদ আছে তাই না? নাতি নাতনির মুখ দেখবে, তাদের সাথে খেলবে। তাই বলছি তুমি কি অনুমতিটা দিয়ে দাও আরিয়া। আচ্ছা তুমি আমার অনুমতি নিতে আসছো? হ্যাঁ, তুমি অনুমতি না দিলে আমি বিয়ে করতে পারবো না। আরিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। শুধুমাত্র একটা বাচ্চার জন্য দ্বিতীয়বারের মতো বিয়ে করতে হচ্ছে। তোমাকে তো বলছি অন্তিক, আমার কোনো সমস্যা নেই, ডাক্তার বলছে সময় লাগবে, তুমি বিয়েটা করো না প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। আমি তোমার পায়ে ধরি আরিয়া, তোমার জায়গা আমার মনে সব সময় একই থাকবে, কখনো চেঞ্জ হবে না, তুমি তোমার মতোই থাকবে। তোমার প্রতি দায়িত্ব কর্তব্য কোনো দিন আমার চেঞ্জ হবে না। তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা আরিয়া। আমি রাইমাকে কখনো তোমার জায়গা দিতে পারবো না। তারপরও তুমি বিয়েটা করবা তাই না অন্তিক? আশা করো, দিলাম আমি অনুমতি। এই বলে আমি কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসলাম। ওই দিন আমি সারা রাত ছাদে ছিলাম, ছাদে বসে কান্না করছিলাম। আমার ভালোবাসা, আমার সব কিছু অন্য কারো হয়ে যাবে এইসব ভেবে বুক পেটে কান্না আসছিল আমার। কিভাবে পারবো আমি আমার ভালোবাসা অন্য কারোর সাথে দেখতে? ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম অন্তিককে, অনেক অহংকার করতাম অন্তিককে নিয়ে। আজ আমার সমস্ত রকম অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন সারা রাত আমি ঘুমাইনি, শুধু কান্না করে কাটিয়েছি। আমার কান্না, আমার চোখের পানি, আমার শাশুড়ি ননদ, আমার স্বামী কারোর মন গলেনি। আমার শ্বশুর তাদের অনেক বুঝাইছে কিন্তু তারা কারোর কথা শোনেনি। আমার আব্বু আম্মু জানতে পেরে তারাও অন্তিককে অনেক বুঝিয়েছে, কিন্তু আমার শাশুড়ি আমার আব্বু আম্মুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার আব্বু আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। দেখতে চাইছে অন্তিক কিভাবে পারে এত ভালোবাসার পরও ও অন্য কাউকে বিয়ে করে সংসার করে। আমি ভাবছিলাম যে অন্তিক হয়তো পারবে না অন্য কাউকে বিয়ে করতে, ওর মা বোনকে ও ঠিকই বুঝাবে, কিন্তু আমার ভাবনাটা ভুল ছিল। সে আমার সামনে বিয়ে করতে গেল তার বড় বোনের ননদ রাইমাকে। সে যখন বিয়ে করতে যাবে তার আগে আমার সামনে এসে আমাকে বলল আমাকে মাফ করো,
আরিয়া। এছাড়া আমার আর কিছু করার নাই। মা বাবার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। দেখলে তো বিবাহিত জীবনে কয়দিন বা সুখে ছিলাম। বাচ্চা না হলে কোনো সংসারে শান্তি আসে না। আমাকে বিয়েটা করতেই হবে। বিয়েটা না করলে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে আমি ভালোবাসি আরিয়া, ভালোবেসে যাব। আমি জানি তোমার মনে আমার জন্য ঘৃণা জন্মায়, কিন্তু আমার কিছু করার নেই। এটা বলে অন্তিক চলে গেল বিয়ে করতে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তার চলে যাওয়া। চোখের পানি ফেলতে লাগলাম। আমার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই যন্ত্রণা যে কেমন সেটা যার যায় সেই বোঝে। বুকের ভেতর অসহ্যনীয় ব্যথা শুরু হলো, যেটা কাউকে বোঝানো যায় না, দেখানো যায় না। অন্তিক চলে যাওয়ার পর আমি নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারলাম যে আল্লাহ কেন আমার সাথে এমনটা হলো? আমি তো ভালোবেসে কোনো ভুল করিনি। কেন আমার সংসারটা এইভাবে শেষ হয়ে গেল? কেন আমার ভালোবাসার মানুষটি আজ অন্য কারো? আল্লাহ, কেন তুমি আমাকে একটা বাচ্চা দিলে না? তাহলে হয়তো আমার এই দিন আজকে দেখতে হতো না। কান্না করছি আর এইগুলো বলছি। তখন আমার শাশুড়ি এলো। শাশুড়ি এসে আমাকে বলল যে ন্যাকা কান্না আর করতে হবে না। তোমার এই ন্যাকা কান্না থামাও। একটা বাচ্চা দিতে পারো না, তার আবার কিসের কান্না? একটু পর আমার অন্তিক নতুন বউ নিয়ে আসবে। যাও, ওর এই রুমটা ছাড়ো। আমি কান্না করলাম আর বললাম, তাহলে আমি কোথায় থাকবো আম্মু? কোথায় থাকবে মানে পাশের রুমে থাকবে। আর এই রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলো। হয়তো এটাই শোনার বাকি ছিল। আমি তার কথা শুনে অবাক হলাম। বললাম, আম্মা, দোহাই লাগে, এই নিষ্ঠুর হইয়েন না। আমি পারবো না নিজের স্বামীর বাসর ঘর সাজাতে। আমার শাশুড়ি বলল, তুমি সাজাবে না তো কে সাজাবে? আমি কি লোক আনবো না কি সাজানোর জন্য? একটু পরে ওরা চলে আসবে। ভালোভাবে সাজাও। এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে, না হলে চলে যাও। যাওনি কেন? তোমার বাবা মা এর সাথে। এই বলে সে চলে গেল। আমি ঠাই হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কি না করিনি আমি আমার শাশুড়ির জন্য। তার সমস্ত রকম কাজ আমি করে দিতাম। তার গোসলের পানি গরম করে দিতাম। আমার মনে হয় না আমি আসার পর সে কোনো দিনও কাপড় চোপড় ধুয়ে পড়েছে। আমি তার সব কাপড় চোপড় ধুয়ে দিছি। তার বাতের সমস্যা ছিল, এই কারণে প্রতিদিন বিকালে সে ঘুমালে আমি নিজে না ঘুমিয়ে তার পা টিপে দিতাম। তাকে কোনো কাজ করতে দেইনি, সব কাজ আমি করেছি। অথচ তার কোনো প্রতিদান পেলাম না আমি। যাক, কি আর করার, কিছু করার নেই। এটা আমার ভাগ্যে ছিল, মেনে নিতে হবে। বুকে পাথর চাপা দিয়ে আমি আমার স্বামীর বাসর ঘর সাজালাম খুব সুন্দর করে। আসলে কি সাজানোটা খুব ভালো করেই পারতাম। তারপর তার রুম সাজিয়ে আমি বের হয়ে আসলাম আমার সব জিনিসপত্র নিয়ে পাশের রুমে। রাতে অন্তিক তার নতুন বউকে নিয়ে আসলো। আমার শাশুড়ি আর ননদ মিলে বরণ করতেছে। অন্তিকের দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিয়েতে তারা কাউকেই বলেনি। আমার বড় ননদ বিয়ে দিয়ে নিয়ে আসছে তো, তাই এ কারণে বাড়িতে তেমন কোনো লোকজন ছিল না। বরং শেষে আমার ননদ বলল, তার ভাইকে রাইমাকে নিয়ে যা তোদের রুমে। তখন অন্তিক বলল, ওই রুমে তো আরিয়া থাকে। আমার শাশুড়ি বলে উঠল, আরিয়া এখন আর ওই রুমে থাকবে না, সে পাশের রুমে থাকবে। তুই আর রাইমা তোর রুমে থাকবি। আমার বড় ননদ বলল, আর এখন থেকে আরিয়ার কথা কম করে বলবি। নতুন বউয়ের সামনে অত আরিয়া আরিয়া করবি না, এতে রাইমা কষ্ট পাবে। কি আশ্চর্য, বাবা যায় তারা তাদের ভাইয়ের নতুন বইয়ের কষ্ট পাওয়ার কথা ভাবছে, অথচ আমার ভিতর যে কি হয়ে যাচ্ছে সেটা কেউ বুঝতেছে না। একজন মেয়ে নাকি আর একজন মেয়ের কষ্ট বোঝে, কিন্তু ওরা কি বোঝে না আমাকে ভেতর কি চলছে সেটা। মনে মনে বললাম, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমরা আমার সাথে যা যা করছো সব কিছু ফল একদিন পাবে। তারপর আমার সামনে আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে বাসর ঘরে ঢুকলো। ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আমি শুধু দেখেই গেলাম নিষ্পলকহীনভাবে। তাদের বাসর ঘরে ঢোকা দেখে আমার ভেতর যে কেমন হয়ে যাচ্ছে সেটা কাউকে বলে বোঝানো যায় না। মনে হয়েছিল কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি পাশের রুমে এসে শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম।
একেই বলে হয়তো পুরুষ মানুষ, যাকে 7 বছর ভালোবেসে আমি ধরে রাখতে পারলাম না, সে আজ অন্য কারো হয়ে গেল। সে বুকেতে আমি এত কাল ধরে ঘুমিয়ে এসেছি, আজ সে বুকে অন্য কারোর রাজত্ব চলবে। যেই ঠোঁটে এতকাল আমার স্পর্শ ছিল, আজ সেই ঠোঁট অন্য কারো স্পর্শ পাবে। ভাবতে গেলে আমার দম আটকে কান্না আসে। আমি চিৎকার করে আল্লাহকে বললাম, আল্লাহ, নিজের ভালোবাসার মানুষটি আজ অন্য কারো এদিন দেখার আগে তুমি আমার মরণ কেন দিলে না? আজকের রাতেও আমার চোখে ঘুম আসলো না। তাহাজ্জুদ পড়লাম, সারা রাত জায়নামাজে পড়ে বসে কান্না করলাম। আমার সমস্ত অভিযোগ আল্লাহর কাছে পেশ করলাম। তারপরে সকালে উঠে আমি সবার জন্য নাস্তা তৈরি করলাম, কারণ নাস্তা তৈরি না করলে অনেক বেশি কথা শুনতে হতো। এই ভেবেই আমি সকালের কাজগুলো একা একাই করলাম। 9টার দিকে দেখলাম আমার স্বামীর রুমের দরজা খোলা হচ্ছে। আমার স্বামী ও তার নতুন বউ বের হয়ে নাস্তা করার জন্য। দুজনকে দেখে বোঝা যাচ্ছে যে তারা সদ্য গোসল সেরে বের হয়েছে। তাদের দেখে আমার বুকের ভেতর কেমন জ্বালা শুরু করলো। আমার স্বামীর দিকে তাকালাম, দেখলাম সে মাথা নিচু করে টেবিলে বসে, হয়তো আমার সামনে বিপদ হচ্ছে নতুন বউকে নিয়ে নাস্তা করতে। তাই আমি খাবার টেবিল ছেড়ে চলে আসলাম আমার রুমে। বসে ভাবতে লাগলো, হায় রে পুরুষ মানুষ, যে কিনা এক সময় আমাকে বলতো আমি নাকি তার শখের নারী। আমি ছাড়া কোনো দিনও কোনো মেয়ের দিকে চোখ মেলেও তাকাবে না কোনো দিন। সে যে শুধুমাত্র আমাতে আসক্ত, সেই পুরুষ আজকে অন্য নারীতে আসক্ত হয়ে গেল। পুরুষ মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, আর আমরা মেয়েরা মনে করি তারা আমাদের ভালোবাসে। এটাই হলো আমাদের ধ্বংসের শেষ অধ্যায়। আর ধ্বংসের শেষ প্রান্তে এসে আমরা আমাদের ধ্বংসকারীকেই ভালোবেসে থাকি। আজকে বুঝলাম পুরুষ মানুষ কসম কেটেও মিথ্যা কথা বলে, একজনকে ধ্বংস করে অন্যজনকে নিয়ে স্বপ্ন দেখে। একটা সময় অন্তিক আমাকে কসম কেটে বলেছিল যে আমার ছায়া অন্য নারীর দিকে সে কখনো তাকাবে না, শুয়ে দেখবে তো দূরের থাকলো, অথচ আজকে কি সুন্দর নতুন বইয়ের সাথে বাসর করে বেরিয়েছে। আমার আর এইসব ভাবতে ভালো লাগছে না। আমি খুব ক্লান্ত, তাই বিছানায় একটু শুয়ে পড়লাম। ক্লান্ত এর জন্য কখনো যে আমার চোখে ঘুম এসে গেল বুঝতে পারিনি। একটু পরে দেখি আমার শাশুড়ি আমার রুমে এসে চিৎকার করছে, বলছে, নবাবের বেটি, যেই সময় পাও এসে ঘুমাও, সকালে নাস্তা শেষে এখনও টেবিল গুছাওনি কেন? এটো প্লেটগুলোকে পরিষ্কার করবে, তোমার মা এসে পরিষ্কার করবে নাকি? আমি এবার কথা না বলে থাকতে পারলাম না। আমার মা কেন পরিষ্কার করবে? হ্যাঁ, আমার মা এর কি ঠেকাই পড়ছে নাকি যে এসে আপনাদের এত প্লেট পরিষ্কার করতে যাবে? বাবা, এক রাতে তো বালিকটা ফুটেছে দেখছি। কথা ফোটে না আম্মা, আপনাদের ব্যবহারে কথা এমনিতেই চলে আসে। এই দেমাক দেখাবি না, ঘাড় ধরে বাসা থেকে বের করে দিব। আমি আর তার সাথে কোনো তর্ক করলাম না, রুম থেকে বেরিয়ে আসলাম। এসে দেখি অন্তিক আর তার বউ নাস্তা করে সব এভাবে ফেলে রেখে চলে গেছে। আজকে রাইমা এ বাড়িতে নতুন বলে আমি আর কিছু বললাম না, কাল থেকে আর চুপ থাকবো না। তারপর আমি সব কিছু পরিষ্কার করলাম। অন্তিক নাস্তা সেরেই তার নতুন বউ নিয়ে আবার দরজা দিয়েছে। আমি কিছু সময় তাকিয়ে রইলাম, তারপর সেখান থেকে সরে আসলাম। কষ্ট পেতে পেতে বুকটা পাথর হয়ে গেছে আমার। প্রতিদিনকার মতো বাসার সব কাজ করে, শাশুড়ির গোসলের পানি দিয়ে, দুপুরে রান্না করে আমি গোসল সেরে নামাজ পড়ে নিলাম। তখন আমার ফোনে আমার মায়ের কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। আম্মু বলল, কেমন আছিস? মারিয়া, কেমন থাকতে পারি বলো আম্মু? তোমাদের কথা না শুনে যে কি ভুল করছি আজ সে টের পাচ্ছি আম্মু। সতীনের সংসার করতে হবে, এটা আমার কপালে ছিল। আম্মু বলল, তুই চলে আয় মা, আমরা দরকার হলে ভিক্ষা করে তোকে খাওয়াবো, তারপরও তুই চলে আয়, তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। আম্মু, এই সমাজে যে ডিভোর্সি স্বামী পরিত্যক্ত মেয়েদের যে কি চোখে দেখে সেটা তো জানোই। একদিন দুদিন পরে আমার কাছে মানুষেরাই আমাকে কথা শোনাবে, আরও একটা বাচ্চা হয় না,
আমার তো দোষের শেষ নেই। সমাজ যা বলার বলবে, সমাজ তোকে খেতে দেবে না, পড়তে দেবে। তুই চলে আয় মা, নিজের পছন্দে বিয়ে করছি, অন্তিককে নিয়ে কত অহংকার করছি আমি। কোন মুখে আমি আব্বুর সামনে দাঁড়াবো বলো? আমার জন্য সবাই তোমাদের খারাপ কথা বলবে। এখন আসি অন্তিকের বাসায়। যতই হোক মাথার উপর একটা ছায়া আছে অন্তিকের বউ, শাশুড়ি, ননদের বেশি কথা শুনি। কিন্তু এখন যদি আমি অন্তিককে ছেড়ে তোমাদের বাসায় চলে যাই, তাহলে সমাজের মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। বলবে, স্বামীকে নিয়ে যে তোর এত অহংকার কই গেল? বাবা মার কথা শুনিনি, প্রেম করে বিয়ে করেছি। আরও অনেক অনেক খারাপ কথা আমার শুনতে হবে। তার চেয়ে বরং শাশুড়ি ননদের কটু কথা শুনে এখানেই থাকি। আম্মু বলল, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাদের আর কিছু বলার নাই। কিন্তু একটা কথা মাথায় রাখ, কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। আমাদের দরজা তোর জন্য চিরকালের জন্য খোলা আছে। আচ্ছা আম্মু, ঠিক আছে। এই বলে আমি ফোন রাখলাম। দুপুরের পরে সবাই খেয়ে যার যার মতো নিজেদের রুমে রেস্ট নিছে। আমি তখন আমার রুমে বসেছিলাম, তখন অন্তিক আমার রুমে আসলো। এসে আমাকে বলল, দুপুরে খেয়েছো আরিয়া? আমি অন্তিককে দেখে বললাম, তুমি এই সময় আমার রুমে তোমার নতুন বউ দেখলে রাগ করবে। যাও, আমার রুম থেকে বেরিয়ে যাও। না, ও রাগ করবে কেন? এখন তো ও ঘুমাচ্ছে। আচ্ছা, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তুমি আমার কাছে আসছো। তোমাকে দেখতে আসলাম, তুমি কি করছো? দেখা শেষ হয়ে গেলে চলে যাও। তোমার নতুন বউ দেখলে ঝামেলা করবে। কেন ঝামেলা করবে? কেন? তুমি আমার প্রথম বউ, আমার অধিকার আছে তোমার কাছে আসার। না, কোনো অধিকার নেই তোমার আমার কাছে আসার। যেদিন তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে, ওই দিনই তুমি সব অধিকার হারিয়েছো। এভাবে বলো না আরিয়া, প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি। অন্তিকের কথা শুনে আমি হো হো করে হাসলাম। তারপর আমি বললাম, আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো আর রাইমাকে ভালোবাসো না? আমার কথা শুনে অন্তিক চুপ করে থাকলো, কিছু বলল না। আমি আবার বললাম, কি হলো? চুপ করে আছো কেন বলো? তুমি রাইমাকে ভালোবাসো না? যদি বলি না, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? আমি শুধুমাত্র একটা বাচ্চার জন্য রাইমাকে বিয়ে করেছি। আচ্ছা, তাই নাকি? যে ছেলে বিয়ের পরের দিন সকালে ফরজ গোসল করে বের হয়, সেই নাকি তার দ্বিতীয় বউকে ভালোবাসে না? তাহলে ওর সাথে ফিজিক্যাল ইন্টারমেন্ট হয়েছো কিভাবে? ভালো না বেশি? শোনো আরিয়া, ওকে বিয়ে করেছি, আমার তো কিছু দায়িত্ব আছে তাই না? সেগুলোই পালন করেছি। ওইগুলো যদি তোমার দায়িত্বের খাতায় পড়তো, তাহলে তুমি বিয়ে কিছুদিন পরে নিজেকে সময় দিয়ে তারপর ওর কাছে যেতে। কিন্তু না, তুমি তো বিয়ের দিন রাতে ওর কাছে গেছো। কোথায় যেন শুনেছি পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতার মতো, এই আছে এই নেই। কথাটা কিন্তু আসলেই ঠিক যে পুরুষের নাকে গিয়েছে একাধিক নারীর ঘ্রাণ, সে কিভাবে বুঝবে এক নারীর কি টান? অন্তিক বলল, আমার ভালোবাসা মিথ্যা ছিল না আরিয়া। আমি সত্যি তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমার হাত বাঁধা, আমার কিছু করার ছিল না। আমি এখনো বলছি, তোমার জায়গায় সারা জীবন আমার মনের এক কোণে থেকেই যাবে, সেটা কেউ নিতে পারবে না। আমি আমার ফ্যামিলির চাপে পড়ে এই কাজটা করছি। জানি তুমি আমাকে ভুল বুঝছো, বাদ দাও এসব বলে, আর লাভ নাই। যাও, তুমি তোমার নতুন বউয়ের কাছে যাও। আমি একা, আমাকে প্লিজ একাই থাকতে দাও। তারপর অন্তিক আমাকে আরও কিছু বলতে আসছিল, কিন্তু আমি আমার রুম থেকে বেরিয়ে চলে এসেছি। অন্তিককে কেন জানি আমার দেখতে ইচ্ছে করছে না। ওকে কেন জানি আমার সহ্য হচ্ছিল না, ওর কথাগুলো আমার সহ্য হচ্ছিল না। তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসছি। ওখানে দাঁড়িয়ে কিছু সময় কাটাই। সন্ধ্যার একটু আগে আমি ছাদ থেকে নেমে আসলাম। ছাদে কাপড় চোপড়গুলো রোদে দেওয়া ছিল, ওইগুলোই নিয়ে এসে গোছাতে লাগলাম। তখন আমি ড্রয়িং রুমে, অন্তিকদের রুমের দরজা খোলা, শোনা যাচ্ছে রাইমা ও অন্তিকের হাসির শব্দ। কিছু একটা বিষয় নিয়ে ওরা হাসাহাসি করছে। তার কিছুক্ষণ পর দেখলাম তারা দুইজনে সেজেগুজে পরিপাটি হয়ে বেরিয়েছে। রাইমা কেমন যেন আমাকে দেখে ও না দেখার ভান করলো। ও এসেছে ধরে
আমার সাথে একটা কথা বলেনি। আমি আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে যাইনি। অন্তিক আমার কাছে এসে বলল, আরে আমি রাইমাকে নিয়ে একটু বের হচ্ছি, তোমার কিছু লাগলে বলো। তখন রাইমা বলে উঠল, আমরা বের করছি তা ওনাকে বলার কি দরকার আছে? আমি বললাম, আমার কিছু লাগবে না, তুমি তোমার নতুন বউকে নিয়ে ঘুরে এসো যাও। তারপর রাইমা অন্তিকের হাত জড়িয়ে ধরে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আমি শুধু তাদের যাওয়ার দেখতে লাগলাম। একটা সময় আমি এইভাবেই অন্তিকের সাথে বের হতাম। আর সময়ের ব্যবধানে আমার জায়গায় অন্য কেউ অন্তিকের হাত ধরে আছে। বুকের ভেতর কেমন জানি ধক করে উঠল, চোখে নোনা জল এসে জড়ো হলো। তখনই আমার শাশুড়ি এসে আমাকে বলল, কি দেখছো অমন করে? ওদের যা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর দিচ্ছ তাই না? আমার ছেলে বউয়ের ওপর খবরদার খারাপ নজর দেবে না ওদের ওপর। ওরা একজন আরেকজনের জন্য তৈরি হয়েছে, কি সুন্দর মানিয়েছে ওদের দুইজনকে। আমি বললাম, কেন মা আমাকে মানাতো না আপনার ছেলের সাথে? মনে করে দেখেন মা, একসময় আপনিও আমাকে এই কথা বলেছিলেন, আমরা নাকি একজন আরেকজনের জন্য তৈরি। এবার একটু ঠেস মেরে বললাম, না জানি আল্লাহ কয়জন তৈরি করেছে আপনার ছেলের জন্য। এ বলে আমি আমার রুমে চলে আসলাম। পিছন থেকে আমার শাশুড়ি ফুলতে থাকলো। সন্ধ্যায় আমি নামাজ পড়ে রুমেই বসে থাকলাম, আর বেরোলাম না। রাত 10টা নাগাদ অন্তিক আর রাইমা ফিরল, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মনে হয় অনেক কেনাকাটা করছে। অন্তিক সোফায় বসে রাইমাকে বলল যে, রাইমা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও, বাইরে অনেক গরম, গলা শুকিয়ে গেছে। রাইমা তখন বলে উঠল, বাইরে থেকে তো আমিও আসছি, আমারও গলা শুকিয়ে গেছে। তুমি বরং তোমার বড় বউকে বলো যেন তোমাকে আর আমাকে পানি দিয়ে যায়। অন্তিক বলল, আরিয়াকে এখানে ডাকা কি ঠিক হবে? কত শপিং করছে অথচ ওর জন্য কিছু আনিনি। ওর তো কষ্ট হবে। আমার কষ্টের কথা কত ভাবে। ওদের কথা শুনে আমি বের হয়ে আর রান্নাঘরে গিয়ে অন্তিককে ঠান্ডা পানি এনে দিলাম। যতই হোক নামে এখনও তো তা আমার স্বামী, এতটুক কর্তব্য তো করা যেতেই পারে। অন্তিককে পানি দেওয়ার পর রাইমা আমাকে বলল, অন্তিককে দিলে আমাকে দিলে না? আমি বললাম, নিজেরটা নিজে নিয়ে খেতে পারো না, অন্যের উপর নির্ভরশীল কেন থাকবে? তখন আমার শাশুড়ি এসে বলল, অন্তিককে যখন এনে দিছই তখন রাইমাকে এনে দিলে কি জাত যেত তোমার? না আম্মা, জাত যেত না। ও বাইরে থেকে আসছে তো কি হয়েছে? তার স্বামী এক গ্লাস পানি চাইছে, সেটা সে দিতে পারে না? শাশুড়ি বলল, রাইমা এ বাড়িতে নতুন, এখনও অনেক কিছু ওর শেখার বাকি। আচ্ছা আম্মা, তাহলে এক কাজ করেন, ও যেহেতু নতুন, তাহলে আপনি ওকে পানি এনে খাওয়ান। এই বলে অন্তিকের কাছ থেকে পানির গ্লাস নিয়ে আমি চলে এলাম। পিছন থেকে শুনতে পারলাম শাশুড়ি তার ছেলেকে বলছে যে, ওই মেয়ের অনেকবার বেড়েছে, তোকে কতবার বললাম ওকে ছেড়ে দিতে, ছাড়লি না। বেহায়া মেয়ে এত অপমান করার পরও চলে যায় না। অন্তিক বলল, আম্মু এসব কথা বাদ দাও, আমি আরিয়াকে যেতে দেব না। তোমরা যা বলছো শুনছি, কিন্তু আরিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার কথা বলবা না। এ বলে অন্তিক সেখান থেকে চলে গেল। আমি মনে মনে বললাম, জুতা মেরে গরুদান করে। রাইমা আর শাশুড়ি দুজনে মিলে রাইমার শপিংগুলো সব দেখছি। রাইমা ওর জন্য শাড়ি কিনছে, 3 পিস কিনছে অনেকগুলো, ওর মায়ের জন্য কিনছে, ভাইয়ের জন্য কিনছে, সব কিছু আমার শাশুড়িকে দেখাচ্ছে। শাশুড়ি দেখে বলল, সুন্দর হয়েছে সব কিছু। তখন রাইমা বলল, এ মা, আমি না আপনার জন্য কিনতে ভুলে গেছি বললে ভুল হবে, এমনি আনিনি, ভাবছি আপনার যদি পছন্দ না হয়। তখন শাশুড়ি বলল, আরে সমস্যা নেই, আমার অনেক কাপড় আছে, লাগলে তোমাকে জানাবো, তখন এনে দিও। রাইমা বলল, ঠিক আছে। এই বলে সে রুমে চলে গেল। আমি রান্নাঘরে খাবার গরম করছিলাম, তখন সব কিছু দেখলাম আর ভাবলাম, আমি বিয়ের 5 বছরে বাইরে কেনাকাটা করতে গেলে, নিজের জন্য কিছু কিনলে শাশুড়ি ননদের জন্য কিনতাম, কখনো একা নিজের জন্য কিছু কিনিনি। তারপর ও তাদের কাছে ভালো হতে পারলাম না কোনো দিন। আর রাইমা তার মা ভাইয়ের জন্য কিনলো, তাই সে ভালো। যাক, ভালো হলেই ভালো, মনে মনে বললাম। কেবল তো শুরু, শাশুড়ি মা, আরও অনেক কিছু দেখার বাকি আছে। রাতে খাবার টেবিলে সবাই
যে যার মতো খেয়ে চলে গেল। বলে রাখি, আমার শ্বশুর আছে, কিন্তু সে আমাদের সাথে থাকে না। কাজের সূত্রে সে বাইরে থাকে। আমাকে সে খুব ভালোবাসতো। অন্তিককে মানা করছিল বিয়ে করতে। অন্তিক তার কথা না শুনে বিয়ে করায়। আমার শ্বশুর বিয়ের আগের দিন রাতে সে সে যেখানে থাকতো সেখানে চলে গেছে, আর আসে নাই। সবার যখন খাওয়া শেষ তখন আমি একা একা বসে খাচ্ছিলাম। তখন অন্তিকের রুম থেকে অনেক জোরে হাসির শব্দ শোনা যাচ্ছে। আমি তাদের হাসি শুনে বাদ গিলতে পারলাম না। আমার কেমন জানি বাত গলায় আটকে আসলো, আর খেতে পারলাম না আমি। সেদিন রাতে নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে রইলাম। বাইরে অন্তিক আর রাইমার হাসির শব্দ যেন এখনও আমার কানে বাজছে। একটা সময় এই হাসির জায়গায় আমি ছিলাম। অন্তিকের হাত ধরে আমিও এভাবেই সন্ধ্যার শহর দেখতাম, ছোট ছোট স্বপ্ন বুনাতাম। আর সেই জায়গায় অন্য কেউ। চোখের কোণে জমে থাকা নোনা পানি মুছে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। আকাশে আদো চাঁদ উঠেছে, কিন্তু আমার জীবনের আকাশটা যেন আজ সম্পূর্ণ অন্ধকার। মায়ের কথাগুলো বারবার মনে পড়ছে। আমাদের দরজা তোর জন্য সব সময় খোলা। কথাটা মনে হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সত্যি কি আমার ফিরে যাওয়া উচিত? নিজের ভালোবাসার জন্য এত কিছু সহ্য করলাম, শেষমেশ কী পেলাম? অপমান, অবহেলা আর বাক হয়ে যাওয়া একটা সম্পর্ক। নিজেকেই প্রশ্ন করলাম, আর কতদিন? যে মানুষটা একদিন বলেছিল আমার জায়গা তার জীবনে কেউ নিতে পারবে না, সে মানুষটাই আজ আমার সামনে অন্য কাউকে নিয়ে নতুন স্বপ্ন বুনছে। হঠাৎ মনে হলো, আমি কেন সব সময় অন্যের সিদ্ধান্তের বোঝা বইব? আমার নিজের কি কোনো জীবন নেই? নিজের সম্মান, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, এসব কি সব মরে গেছে? না, আর না। আমি চোখের পানি মুছে আয়নার সামনে দাঁড়ালাম। অনেক দিন পর নিজেকে খুব ভালো করে দেখলাম। এই মেয়েটা কে? সেই আরিয়া, যে নিজের ভালোবাসার জন্য পুরো পৃথিবী বিরুদ্ধে দাঁড়িয়েছিল। যদি ভালোবাসার জন্য এতটা সাহস থাকতে পারে, তাহলে নিজের জন্য বাঁচার সাহসও নিশ্চয়ই আছে। রাতের অনেকটা সময় পেরিয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। আমি বিছানায় বসেছিলাম, ঘুম আসছিল না। মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়ল। আমি চমকে উঠলাম। এই রাতে কে? দরজা খুলতেই সামনে অন্তিককে দেখে আমি অবাক। ও চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত ক্লান্তি। কিছু বলবে? আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম। অন্তিক ধীরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরিয়া, তোমার সাথে একটু কথা ছিল। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ও বিছানার পাশে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, আজ তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? আমার ঠোঁটে তিক্ত হাসি ফুটে উঠল। তুমি এখনো বুঝতে পারো আমি কষ্ট পাই? অন্তিক গভীর নিঃশ্বাস ফেলল। আমি চাইনি এমন হোক। সব কিছু খুব দ্রুত হয়ে গেছে। আমি চোখ তুলে তাকালাম। দ্রুত 5 বছরের সম্পর্কের ওপর অন্য কাউকে এনে বসানো তোমার কাছে শুধু দ্রুত হয়ে যাওয়া, তাই না অন্তিক? আমি এখনও বলছি আরিয়া, যা হয়েছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি অন্তিক কিছু বলার আগেই হঠাৎ দরজাটা আধ খোলা হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে রাইমা দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে আগুন। ও তাই বুঝি? তার কণ্ঠে বিষ। আমাকে ঘুম পাড়িয়ে এখন পুরনো বইয়ের রুমে এসেছো? আমি বিরক্ত হয়ে বললাম, রাইমা, ভুল বুঝছো। চুপ। রাইমা চিৎকার করে উঠল, তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। স্বামীকে নিজের দিকে টানার চেষ্টা করছো। এই চিৎকারে শাশুড়িও দৌড়ে এসে হাজির। তিনি একবার অন্তিকের দিকে, একবার আমার দিকে তাকিয়ে মুখ বাঁকালেন। বললেন, আমি আগেই জানতাম এই মেয়ের চালাকি শেষ হবে না। অন্তিক এবার রেগে উঠল, এনাফ আম্মু, আরিয়া কিছুই করেনি, আমি নিজেই ওর কাছে এসেছি। রাইমা কেঁদে উঠল, বলল, দেখলেন মা, বিয়ের কয়েকদিনের মধ্যেই আমাকে ছেড়ে ওর কাছে। শাশুড়ির সঙ্গে সঙ্গে রাইমাকে জড়িয়ে ধরলেন। কাঁদিস না মা, আমি আছি। অন্তিক আমার দিকে তাকিয়ে রাইমাকে বলল, শোনো রাইমা, ওর কাছে কি আমি আমার বউয়ের কাছে এসেছি, আর আমার আসার অধিকার আছে। আমি তোমাকে কৈফিয়ত দেব নাকি? আমি কখন আসবো না, আসবো আরিয়ার কাছে। আর তুমি আরিয়াকে সম্মান দিয়ে কথা বলবে। ও তোমার বড়। রাইমা রেগে বলল,
বড় বউয়ের জন্য এতই যদি দরদ, তাহলে বিয়ে করলে কেন আমাকে? আমি নিঃশব্দে সব দেখছিলাম। অন্তিক যখন কিছু বলতে যাবে তখন শাশুড়ি অন্তিককে বাধা দেয়, বলে, অন্তিক আর কোনো কথা না, চুপচাপ রাইমাকে নিয়ে রুমে যা। আর হঠাৎ এই রুমে কম আসবি। অন্তিক বলল, কিন্তু মা। আমার শাশুড়ি চোখ রাঙালেন, বললেন, কোনো কিন্তু না, যা করতে বলছি তাই কর। অন্তিক আমার দিকে তাকাতে তাকাতে বের হয়ে গেল রুম থেকে ছাদের দিকে। মনে হয় সে এখন স্মোক করবে, কারণ অন্তিক এমনি সময় স্মোক করে না, কিন্তু রাগ হলে বা কোনো কারণে সে প্রেশারে থাকলে তখন স্মোক করে। রাতে নিজের রুমে গিয়ে রাইমা কান্নার অভিনয় করতে লাগলো। তখন শাশুড়ি আসলো রাইমার ঘরে। শাশুড়ির দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, এভাবে হবে না। আরিয়াকে না সরালে অন্তিক পুরোপুরি আমাদের হাতের বাইরে চলে যাবে। ওর চোখ মুখ এখনও আরিয়ার জন্য ভালোবাসা দেখা যায়। রাইমা চোখ মুছে বলল, তাহলে কি করব? শাশুড়ির চোখে কুটিল হাসি। আগুনটা একটু বাড়াতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন অন্তিক রাগে সব দোষ আরিয়ার ওপর দেয়। আরিয়াকে যেন অন্তিক আঘাত করে। বিয়ের 5 বছরে এখন পর্যন্ত অন্তিক আরিয়ার গায়ে হাত দেয়নি। অন্তিক যদি আরিয়ার গায়ে হাত দেয় তাহলে আরিয়া সেটা সহ্য করতে না পেরে এখান থেকে চলে যাবে। রাইমা অবাক হয়ে তাকালো, বলল, তাহলে এমন কি করা যায় যে অন্তিককে আরিয়ার গায়ে হাত দেয়? শাশুড়ি বলল, কাল এমন কিছু করবি যাতে অন্তিক ভাবে আরিয়া তোকে অপমান করেছে বা তোকে আঘাত করেছে। ছেলের আগেই মাথা গরম হলে না বুঝেই রিয়েক্ট করবে। রাইমার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। রাইমা ভাবলো এটা করলে তাহলে অন্তিক নিজেই আরিয়াকে দূরে ঠেলে দেবে, এই তো বুদ্ধি। শাশুড়ি মুচকি হাসলেন। দুজনের চোখে তখন এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। একদিকে আমি নিজের রুমে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। আজকে অন্তিকের আশা, রাইমার চিৎকার, সব কিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে এই বাড়িতে আমাকে নিয়ে নতুন খেলা শুরু হয়েছে। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে খুব ধীরে বললাম, এবার আর কাঁদবো না। যাই প্ল্যান করো, আমি এবার নিজের জন্য দাঁড়াবো। সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে গেলাম। এ বাড়িতে আমার কাজ যেন শেষই হয় না। নাস্তা বানানো, সবার চা, রান্না, সব কিছু একা হাতে সামলাতে হয়। রাইমা তখনও রুম থেকে বের হয়নি। অনেকক্ষণ পরে সে অলস ভঙ্গিতে বের হয়ে এসে সোফায় বসলো, হাতে অনেকগুলো ময়লা কাপড়। আরিয়া আপু, মিষ্টি গলায় ডাকলো সে আমাকে। আমি বললাম, বলো। এই কাপড়গুলো একটু ধুয়ে দিবে? আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম কিছু সময়। তারপর আমি ঠান্ডা গলায় বললাম, তোমার কাপড় তুমি নিজেই ধুতে পারো। আমি তোমার কাজে মানুষ না যে তোমার কাপড় ধুয়ে দিব। যদি নিজের কাপড় না ধুতে পারো তাহলে তোমার স্বামীকে বলো তোমার জন্য কাজের লোক রাখতে। আমার কথা শুনে রাইমার মুখটা সঙ্গে সঙ্গে বদলে গেল। সে বলল, মানে এবারে বড় বউ হয়ে এতটুকু কাজ করতে পারবে না? আমি এবার সরাসরি বললাম, আমি এই বাড়ির বড় বউ, কাজের লোক না। সবার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তোমার ব্যক্তিগত কাজ আমি করব না। রাইমা রেগে গিয়ে কাপড়গুলো সোফায় ছুঁড়ে ফেলল। ও, বুঝেছি, তুমি এখনও এ বাড়িতে নিজের অধিকার দেখাতে চাও। আমি চুপ করেছিলাম, কিন্তু সে থামলো না। ঠোঁট বাঁকিয়ে বিষাক্ত গলায় বলল, যে মেয়ে 5 বছর একটা বাচ্চাও দিতে পারে না, তার আবার এত অহংকার কিসের? কথাটা শুনে আমার বুকের ভেতর যেন কিছু একটা ছিঁড়ে গেল। এই একটা জায়গা আমার সবচেয়ে গভীর কষ্ট। আমি ধীরে তার দিকে তাকালাম। রাইমা আরও বলল, স্বামীকে ধরে রাখতে পারোনি, সংসারেও সুখ দিতে পারোনি, তো তুমি কিসের অধিকার দেখাতে আসো তো এই বাড়ির কাজের লোকের মতো। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের সামনে যেন সব লাল হয়ে গেল। আমি এক ঝটকায় সামনে গিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম রাইমার গালে। পুরো ঘর নিস্তব্ধ। রাইমা কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর চিৎকার করে কেঁদে উঠল, আম্মু দেখেন না, আরিয়া আমাকে মেরেছে। শাশুড়ি দৌড়ে এসে রাইমাকে জড়িয়ে ধরলেন, বললেন, হায় আল্লাহ, এই মেয়ের এত সাহস! ঠিক তখনই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে আর নামছিল অন্তিক।
সে দৃশ্যটা দেখে থমকে গেল। সে বলল, কি হয়েছে? রাইমা কাঁদতে কাঁদতে গিয়ে অন্তিকের হাত ধরল, বলল, তোমার সামনে তো আমি কিছুই না, আসলে আমার হাতে ব্যথা, এই কারণে আরিয়াকে আমি শুধু আমার কাপড় ধুতে বলেছিলাম, এই জন্য আমাকে চর মারল। অন্তিক অবিশ্বাস নিয়ে আমার দিকে তাকালো, বলল, আরিয়া, তুমি কি রাইমাকে মেরেছো? আমি ভারী গলায় বললাম, হ্যাঁ মেরেছি, কারণ ও সীমা ছাড়িয়ে গেছে। অন্তিক কড়া গলায় বলল, তুমি এত নিচে নামতে পারলে? আমি হেসে ফেললাম, একটা তিক্ত বাংলা হাসি। নিচে আমি নামিনি, আমাকে নামানো হয়েছে। তোমার নতুন বউ আমার মাতৃত্ব নিয়ে কথা বলেছে। রাইমার কান্না তখনও থামেনি। সে গাল চেপে ধরে অন্তিকের পাশে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা তার সাথে হয়েছে। শাশুড়ি আগুনে ঘি ঢালার মতো বললেন, দেখলি তো, আমি আগেই বলছিলাম। মেয়েটার অহংকার আকাশ ছুঁয়েছে। অন্তিকের চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় সারা রাত ঘুমায়নি। ওকে কেমন যেন অন্য রকম লাগছে। ওর চোখগুলো লাল হয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আরিয়া, রাইমার কাছে এখনই সরি বলো। আমি কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো, সত্যি কি এই মানুষটা সে অন্তিক, যে এক সময় আমার চোখের জল দেখলে নিজেই কেঁদে ফেলতো। আমি ধীরে বললাম, আমি কেন ক্ষমা চাইবো? অন্তিক আরও কঠিন গলায় বলল, কারণ তুমি ওকে মেরেছো। আমি তীক্ষ্ণ স্বরে বললাম, আর ও যে আমার মাতৃত্ব নিয়ে বাজে কথা বলেছে সেটা কিছু না। রাইমার সঙ্গে সঙ্গে কান্না মিশিয়ে বলল, আমি তো মজা করে বলেছিলাম। কথার কথা আমি ওর দিকে তাকিয়ে হেসে ফেললাম, একটা তিক্ত হাসি। একজন মেয়ের মা হতে না পারার কষ্ট নিয়ে মজা, বা খুব ভালো। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, এসব ছোটোখাটো কথা নিয়ে এত বড় রিয়েক্ট করার কি আছে? আমি অবিশ্বাসে তার দিকে তাকালাম, বললাম, আমার জীবনের সবচেয়ে বড় ক্ষত তাদের কাছে ছোটোখাটো কথা। অন্তিক এবার আমার সামনে এসে দাঁড়ালো। সে বলল, আমি শেষবার বলছি, রাইমার কাছে ক্ষমা চাও। আমি মাথা উঁচু করে বললাম, না, আমি কোনো অন্যায় করিনি। যে ক্ষমা চাইব। অন্তিকের কণ্ঠে হুমকির সুর। আরিয়া, জেদ করো না, এটা জেদ না, আত্মসম্মান। আমার কথায় ওর ধৈর্য ভেঙে গেল। অন্তিক বলল, তুমি সব সময় নিজের কথাই ভাবো আরিয়া। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি নিজের কথা না ভাবলে কে ভাববে? অন্তিক, তুমি যে আমার কষ্টের চেয়ে ওর মিথ্যে কান্না বিশ্বাস করছো। রাইমা তখন ভাঙা গলায় বলল, দেখলে, আরিয়া এখনো আমাকে দোষ দিচ্ছে। আমি ওর দিকে আঙুল তুলে বললাম, কারণ তুই মিথ্যে বলছিস। অন্তিক গর্জে উঠল, চিৎকার করে বলল, এনাফ। আমিও চিৎকার করে উঠলাম, এনাফ না, আজ তুমি ঠিক করো, আমি তোমার কাছে কি 5 বছরের স্ত্রী, নাকি এ বাড়ির শুধু কাজের মানুষ? এই কথাটা যেন অন্তিকের রাগের শেষ পেরেক রয়ে গেল। এক ঝকড়ায় সে হাত উঁচিয়ে ঠাস করে আমার গালে একটা চড় মারল। পুরো ঘর নিস্তব্ধ। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। আমি গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখে জল এলো, কিন্তু সেটা কষ্টের চেয়ে বেশি ছিল অবিশ্বাসের। এই মানুষটা সত্যি আমাকে মারল। অন্তিক নিজেও যেন সঙ্গে সঙ্গে থমকে গেল। তার চোখে মুহূর্তের জন্য অনুশোচনার ছায়া ফুটে উঠল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম, কণ্ঠ অস্বাভাবিক শান্ত। আজ তুমি শুধু আমাকে একটা চর মারোনি অন্তিক, আমাদের 5 বছরের সম্পর্কটাও শেষ করে দিলে। রাইমার চোখে তখন চাপা বিজয়ের ঝিলিক। শাশুড়ি মুখ ফিরিয়ে রইলেন, যেন কিছুই হয়নি। আমি ধীরে নিজের রুমে গেলাম। চটটা খাওয়ার পর কয়েক সেকেন্ড আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন আমার চারপাশে থেমে গেছে। অন্তিকও বুঝে উঠতে পারেনি সে রাগের বসে কি করে বসেছে। এইদিকে রাইমা আর আমার শাশুড়ি তো সেই খুশি আমাকে চর মারায়। এইদিকে আমি গালে হাত দিয়ে ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে লাগলাম। তারপর দৌড়ে আমি নিজের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। অন্তিক আমাকে পিছন থেকে ডাকতে লাগলো, আরিয়া, আরিয়া, শোনো আমার কথা। সে দরজা ধাক্কাতে লাগলো। আমি তার কোনো কথাই শুনলাম না, শুধু এইটুকু বললাম, ভয় পেও না অন্তিক, আমি খারাপ কিছু করব না। দরজা বন্ধ হতেই বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বিস্ফোরিত হলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হু হু করে কান্না বেরিয়ে এলো। বিছানার পাশে বসে পড়ে 2 হাত দিয়ে মুখ চেপে
কাঁদতে লাগলাম। এই সেই রুম যেখানে 5 বছর ধরে আমি আর অন্তিক একসাথে কত স্বপ্ন দেখেছি। এই বিছানাতেই ওর বুকে মাথা রেখে কত রাত কাটিয়েছি। এই দেওয়ালগুলো জানে আমি ওকে কতটা ভালোবেসেছি। কিন্তু আজ সেই মানুষটার হাতই আমার গালে উঠল। আমি কল্পনাও করতে পারিনি অন্যের কথায় অন্তিক আমার গায়ে এভাবে হাত তুলবে। বিয়ের 5 বছরে এখন পর্যন্ত অন্তিক আমার গায়ে হাত তোলেনি, আজ তুললো। এই হাত তোলাটাই বাকি ছিল হয়তো, বাকি সব কষ্ট তো দিয়ে ফেলছে। আমি ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালাম। গালে স্পষ্ট লাল দাগ, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, এই কি সেই ভালোবাসা যার জন্য আমি সব সহ্য করেছি? চোখ চলে গেল ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা পুরনো ছবির দিকে। আমি কাপা হাতে ছবিটা তুলে নিলাম। ছবিতে আমি আর অন্তিক দুজনেই মুখে কত সুন্দর হাসি। ও আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, যেন কখনো ছেড়ে যাবে না। ছবিটার উপর হাত বোলাতে বোলাতে বুকটা মোচড় দিয়ে উঠল। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। এই মানুষটাই আজ আমাকে মারল। মনে পড়তে লাগলো পুরনো দিনগুলো। অন্তিক আমার চোখে জল দেখলেই কেমন ছটফট করতো, একটু কষ্ট পেলেও আমাকে বুকে জড়িয়ে রাখতো। আর আজ সেই মানুষটাই আমার চোখে জল ধরার কারণ। আমি ধীরে ধীরে বিছানায় গিয়ে বসে পড়লাম। অন্তিকের বালিশটা বুকে জড়িয়ে ধরলাম। ওর গায়ের হালকা গন্ধটা এখনও আছে। সেই গন্ধ পেতেই বুকের ভেতরটা আরও ভেঙে গেল। মনে হচ্ছিল আমার 5 বছরের পুরো সংসারটা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। আমি কান্না ভেজা কণ্ঠে খুব আস্তে বললাম, ভালোবাসা এত সহজে শেষ হয়ে যায়? অন্তিক গালে হাত দিয়ে কিছুক্ষণ আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি গালের লাল দাগটা যেন শুধু একটা চরের চিহ্ন না, 5 বছরের বিশ্বাস ভাঙার সাক্ষী। চোখের কোণে জমে থাকা জল মুছে আয়নার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললাম, আজ থেকে আর আগের আরিয়া নেই। বাইরে তখন পুরো বাড়ি নিস্তব্ধ। এইভাবে আর আমার পক্ষে থাকা সম্ভব না। শুধু আমার বুকের ভেতরটা ঝড়ের মতো কাঁপছে। ধীরে ধীরে আলমারি খুলে কয়েকটা কাপড়, দরকারি কাগজপত্র আর কিছু টাকা ব্যাগে গুছিয়ে নিলাম। এ বাড়িতে আমার হাসি, কান্না, স্বপ্ন, ভালোবাসা সব কিছু জড়িয়েছিল। কিন্তু আজ এই বাড়ির দেওয়ালগুলোও যেন আমাকে পর মনে করছে। ড্রেসিং টেবিলের সামনে বসে একটা সাদা কাগজ হাতে নিলাম। হাতে কাঁপছিল, তবুও লিখতে শুরু করলাম, অন্তিক, চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো আমি তোমার চোখের সামনে থাকবো না। হয়তো এই রুমটা ফাঁকা লাগবে, বালিশে আমার গন্ধটুকুও ধীরে ধীরে হারিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি এ বাড়ি থেকে বের হওয়ার আগে আমার ভেতরটা কতবার ভেঙেছে সেটা ভাষায় বোঝানো খুব কঠিন। তুমি যখন দ্বিতীয় বিয়ে করে রাইমাকে এই বাড়িতে নিয়ে এলে, সেদিন থেকেই আমার মনে হয়েছিল আমি যেন নিজের সংসারেই অতিথি হয়ে গেছি। যে ঘরটা আমি 5 বছর ধরে সাজিয়েছি, যে মানুষটার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, সেই মানুষটাকেই অন্য কারোর পাশে দেখে বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে মরেছে। আমি কাউকে কিছু বলিনি, কারণ ভেবেছিলাম হয়তো এটাই আমার নিয়তি, হয়তো আমার কষ্টটা কেউ বুঝবে না। কিন্তু জানো সবচেয়ে বেশি কষ্ট কবে পেয়েছি? সেদিন সকালে আমি রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম, চুলার আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, অথচ আমার বুকের ভেতর অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই তোমাদের রুমের দরজা আধ খোলা ছিল। আমি না চাইতেও চোখ চলে গিয়েছিল সেদিকে। তোমাকে আর রাইমাকে একসাথে দেখে আমার পুরো পৃথিবী যেন থেমে গিয়েছিল। তোমরা দুজন হাসতে হাসতে একসাথে বাথরুমে ঢুকলে, তারপর কিছুক্ষণ পর ভেজা চুলে পাশাপাশি বের হলে। রাইমার মুখে লাজুক হাসি, আর তোমার চোখে সেই মায়া, না যে মায়াটা একসময় শুধু আমার জন্য ছিল। বিশ্বাস করো অন্তিক, ওই মুহূর্তে মনে হয়েছিল কেউ আমার বুক চিরে ভেতর থেকে হৃদয়টা টেনে বের করে নিচ্ছে। আমি দেয়াল ধরে দাঁড়িয়েছিলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই 5 বছরের সংসারে আমি তাহলে কী ছিলাম? যে মানুষটা একসময় সকালে আমার সাথে চা খেতে খেতে হাসতো, আমার ভেজা চুল মুছে দিত, শাওয়ারের পানিতে আমাকে ভিজিয়ে দুষ্টুমি করতো,
আর সেই একই মানুষ অন্য কাউকে নিয়ে সেই মুহূর্তগুলো কাটাচ্ছে। আমি হিংসা করিনি অন্তিক, আমি শুধু ভেঙে গেছি, কারণ ওই দৃশ্যটা আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি এগিয়ে গেছো, কিন্তু আমি এখনও সেই 5 বছরের স্মৃতির ভেতর আটকে আছি। জানো, তোমাদের একসাথে দেখে আমার নিজের অস্তিত্বটাই ছোট মনে হচ্ছিল আমি এ বাড়ির বড় বউ না, শুধু একটা ছায়া যে সব দেখে সব সহ্য করে, কিন্তু কিছু বলার অধিকার নেই। রাইমাকে তুমি যেভাবে সময় দাও, যেভাবে হাসো, যেভাবে যত্ন করো, এসব দেখে আমার নিজের প্রতি মায়া লাগে। আমি ভাবি যে ভালোবাসাটা এক সময় আমার ছিল, সেটা আজ অন্য কারো হয়ে গেছে। তবুও আমি চুপ ছিলাম, কারণ আমি কখনো তোমার সুখ কেড়ে নিতে চাইনি। কিন্তু নিজের ভাঙা মন নিয়ে একই ছাদের নিচে প্রতিদিন তোমার সংসার দেখতে দেখতে আমি আর পারছিলাম না। প্রতিটা সকাল আমার জন্য নতুন করে অপমান হয়ে আসতো, প্রতিটা রাত মনে করিয়ে দিত আমি একা। তারপরও সব কিছু মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার আজকের আমাকে অপমান করারটা আমি মানতে পারিনি। রাইমা আমাকে ওর কাপড় ধুতে বলল, তারপরও তুমি ওকে কিছু না বলে আমাকে উল্টো ওকে সরি বলতে বললে। সবাই মিলে আমাকে অপমান করলে আর সহ্য করতে পারলাম না আমি। আজ তাই চলে গেলাম, রাগ করে না, অভিমান নিয়ে না, শুধু নিজের ভাঙা আত্মসম্মানটুকু বাঁচাতে। হয়তো কোনো দিন তুমি বুঝবে একজন স্ত্রীর জন্য স্বামী দ্বিতীয় সংসার চোখের সামনে দেখে কতটা যন্ত্রণার, বিশেষ করে যখন সেই স্বামীকে সেই এখনও ভালোবাসে। ভালো থেকো। আসলে জানো কি অন্তি, সঙ্গী যদি স্বস্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকায় কেড়ে নেয়, তবে সেই ভালোবাসা থেকে একা থাকাটাই ভালো। তাই আমি একাই থাকবো, সব কিছু ছেড়ে চলে গেলাম। প্লিজ আমাকে একা বাঁচতে দাও, আমার খোঁজ করো না। রাইমাকে নিয়ে তুমি সুখে থেকো। আমি তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। আমি শুধু চাই কোনো দিন যদি আমার কথা মনে পড়ে, একবার ভাববে তোমাদের একসাথে হাসির আড়ালে একটা মেয়ের নীরব কান্না লুকিয়েছিল। তোমার এক সময়কার আরিয়া। চিঠিটা বালিশের নিচে রেখে শেষবারের মতো রুমটার দিকে তাকালাম। এই রুমে কত রাত অন্তিকের কাঁধে মাথা রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি, আর সেই একই রুম আমাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। নিঃশব্দে দরজা খুলে বের হয়ে এলাম। পুরো বাড়ি ঘুমে ডুবে আছি। ড্রয়িং রুম পার হয়ে মূল দরজার সামনে এসে কিছুক্ষণ থামলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এ বাড়ি ছেড়ে গেলে হয়তো সব কিছু বদলে যাবে, কিন্তু আজ আর আমার হারানোর কিছু নেই। চোখের জল মুছে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগতেই বুকটা হালকা লাগলো। মনে হলো বহুদিন পর আমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নিলাম। রাতের অন্ধকার রাস্তা ধরে ব্যাগটা শক্ত করে ধরে হাঁটছিল আরিয়া। চোখে জ্বর বারবার ঝাপসা করে দিচ্ছিল সামনে সব কিছু। আজ এই শহরের প্রতিটা রাস্তা যেন তার কাছে নতুন লাগছে। 5 বছরের সংসার, 5 বছরের ভালোবাসা, হাজারটা চিঠি, সব কিছু পিছনে ফেলে সে আজ শুধু একটা জিনিস বাঁচাতে বেরিয়েছে, সেটা হলো নিজের আত্মসম্মান। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকাটা নিশ্চয়ই বোকামি। রিকশার উঠে বাবার বাড়ির ঠিকানা বলতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিয়া, সে কি কোনোদিন ভেবেছিল যে তার সাথে এমনটা হবে? মনে হচ্ছিল তার বারবার সত্যি কি সে চলে এসেছে, সত্যি কি সব শেষ? 7 বছরের ভালোবাসার, 5 বছরের সংসার এক নিমেষেই যেন সব কিছু শেষ হয়ে যেতে লাগলো। ভোরের আলো ফুটতে ফুটতে সে বাবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে তার মা দরজা খুললেন। আরিয়াকে এই অবস্থায় দেখে তিনি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না। অগোছালো চুল, ফোলা চোখ, হাতে ব্যাগ, গালে স্পষ্ট চলের দাগ, সব কিছু দেখে তার মায়ের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি তখনই আরিয়ার বাবাকে ডেকে বললেন, আরিয়ার বাবা, দেখে যাও কি হয়েছে। স্ত্রীর ডাক শুনে আরিয়ার বাবা তাড়াতাড়ি তাদের রুম থেকে বের হলেন। আরিয়াকে এই অবস্থায় দেখে তিনি বললেন, আরুমা, এই সময় কি হয়েছে? বাবার কণ্ঠ শুনে আরিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, বাবা, আমি আর পারলাম না এসব কিছু সহ্য করতে, আমাকে তোমরা মাফ করে দাও। তোমাদের কথা শুনিনি, তোমাদের অবাধ্য হয়েছি, এ কারণে তার ফল আজকে আমি পাচ্ছি। আজকে অন্তিক আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে, বাবা ওর নতুন বউ আর মায়ের জন্য। আরিয়ার বাবা রেগে বলল, অন্তিকের এত সাহস যে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, ওকে আমি ছাড়বো না।
আরিয়া বলল, না বাবা অন্তিককে তোমার আর কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলে এসেছি আমি ওদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াবো না। আমি আর ওই বাড়ি যাব না বাবা। আমি সতীনের সংসার করতে পারবো না। আমি জানি আমি ভুল করেছি, তোমাদের কথা না শুনে তোমরা আমাকে তাড়িয়ে দিও না আব্বু। আমি অন্তিককে ডিভোর্স দিয়ে দিব। আরিয়ার কথা শুনে তার বাবা মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, চুপ, আর কিছু বলতে হবে না। এ বাড়ি সবসময় তোর জন্য খোলা। তোর বাবা বেঁচে থাকতে কেউ তোকে এ বাড়ি থেকে কোনোদিন তাড়াবে না। সারা জীবন তুই আমাদের কাছে থাকবি। হ্যাঁ, আমি তোকে আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো নয়। তারপর তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আরিয়াকে ওর রুমে নিয়ে যাও। আর খবরদার কেউ যেন আমার মেয়েকে কোনো বাজে কথা শোনাতে না আসে। ওর বাবা যতদিন বেঁচে আছে ওকে কোনো রকম আঁচ লাগতে দিব না আমি। তারপর আরিয়ার মা আরিয়াকে বলল, চিন্তা করিস না মা, আমরা তো বেঁচে আছি, আমরা আছি তোর পাশে। আর কান্না করবি না ভুলে যা ওই অন্তিককে। আরিয়া মনে মনে বলল, চাইলেই কি সব কিছু ভুলে যাওয়া সম্ভব? আচ্ছা, অন্তিক ও কি ভুলে গেছে? একা একাই বলল, ভুলেই তো গেছে। বলতে না পারলে কি আর নতুন ঘর করে সংসার সাজাতে পারতো? তারপর আরিয়ার মা আরিয়াকে আরিয়ার রুমে নিয়ে গেল এবং বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। মনে হয় কালকে থেকে তুই কিছু খাসনি। তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। এই বলে আরিয়ার মা চলে গেল। আরিয়া বাথরুমে গিয়ে শাওয়ার সেরে অজরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ভুলে যাব অন্তিক, তোমাকে আমাকে বলতেই হবে। তোমার কথা ভেবে আমার জীবন থেমে থাকবে না। এখন থেকে আমিও শুধু নিজের কথা ভাববো, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাব। অন্যদিকে অন্তিক রাতে অনেকবার আরিয়ার দরজা ধাক্কাচ্ছে, কিন্তু আরিয়া দরজা খুলছিল না। এই কারণে এক পর্যায়ে এসে সে আরিয়াকে ডিস্টার্ব করবে না বলে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। অন্তিক যাওয়ার কিছুক্ষণ পরে আরিয়া বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। ভোরের আজানের শব্দে অন্তিকের ঘুম ভাঙল। গত রাতের ঝগড়ার সব কিছু তার মাথায় ঘুরছিল। হঠাৎ তার মনে হলো আরিয়ার রুমটা একবার দেখে আসা দরকার, ওর কাছে মাপ চাওয়া দরকার। অন্তিক নিজে অনুতপ্ত, সে 5 বছর কোনো দিনও আরিয়ার গায়ে হাত তুলেনি, কাল তুলল। এই নিয়ে সে দ্রুত করিডর পেরিয়ে আরিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। দেখলো দরজাটা আধ খোলা, তার মানে আরিয়া দরজা খুলেছে। অন্তিকের বুকটা ধক করে উঠল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকেই তার নিঃশ্বাস আটকে গেল। বিছানা খালি, আলমারি আধ খোলা, কিছু কাপড় নেই। ড্রেসিং টেবিলের সামনে চেয়ারটা একটু সরে আছে আর বালিশের নিচে রাখা একটা সাদা কাগজ। অন্তিক কাপা হাতে কাগজটা তুলে নিল। উপরে বড় করে লেখা। অন্তিক প্রথম লাইন পড়তেই তার চোখ বড় হয়ে গেল। চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো আমি তোমার চোখের সামনে থাকবো না। শেষে এসে আমার খোঁজ করো না। পড়তেই সে ধপ করে বিছানায় বসে পড়ল। না আরিয়া, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তার গলা কেঁপে উঠল। এই সময় বাইরে থেকে রাইমা আর শাশুড়ি এসে দরজার সামনে দাঁড়ালো। রাইমা ভান করা অবাক মুখে বলল, কি হয়েছে অন্তিক? আপু কোথায়? অন্তিক রেগে রাইমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তুমি জানো না? রাইমা বলল, না তো, আমি কি করে জানবো? অন্তিক বলল, চলে গেছে আরিয়া, ও আর কখনো আসবে না তাই বলে গেছে। এখন তো তোমরা খুশি তাই না? শাশুড়ি ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বললেন, এই মেয়ের তো এমনই ছিল, একটু কিছু হলে নাটক করে বাপের বাড়ি চলে যায়। আসবে না বলে গেছে, কিন্তু দেখবে ঠিকই 2 দিন পর আবার চলে আসবে। যত সব নাটক ওর। রাইমার চোখে মুখে তখন অদ্ভুত এক তৃপ্তি। সে মনে মনে খুশি, কারণ আরিয়া না থাকলে পুরো বাড়ি, পুরো সংসার, পুরো অন্তিক, সব কিছু এখন শুধু তার। শাশুড়িও মনে মনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বড় বউয়ের নীরব উপস্থিতি তারও যেন বিরক্ত কারণ ছিল। রাইমা ধীরে শাশুড়ির দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, যাক, বাড়িটা অন্তত শান্ত হবে। শাশুড়ি মুচকি এসে মাথা নেড়ে বললেন, এইটাই ভালো হয়েছে। তাদের মুখের সেই চাপা খুশি অন্তিকের চোখ এড়ালো না। সে ধীরে ধীরে মাথা তুলে দুজনের দিকে তাকালো, চোখে তীব্র রাগ। সে বলল, তোমরা খুশি? রাইমা একটু থমকে গেল। অন্তিক দাঁড়িয়ে উঠে গর্জে উঠল, তোমাদের জন্যই আজ আরিয়া
বাড়ি ছেড়ে চলে গেছে। শাশুড়ি কিছু বলতে যেতেই যে সে থামিয়ে দিল। একটা মানুষকে প্রতিদিন অপমান করতে করতে তোমরা আজ তাকে এ বাড়ি থেকে বের করে দিলে। এখন খুশি তো? রাইমা প্রথমবার একটু ভয় পেল, কারণ অন্তিকের চোখে আজ অন্যরকম আগুন। সে রাইমার দিকে তেড়ে গিয়ে বলল, তোকে আমি ছাড়বো না তোর জন্য। আমার আরিয়া আমার বাসা থেকে চলে গেছে। তোকে আমি বাসর রাতে বলেছিলাম কিনা যে ওকে সবসময় সম্মান করবি, কিন্তু তুই তো ওকে সবসময় অপমানই করে গেলি। তখন অন্তিককে বাধা দিল তার মা। বলল, ওই মেয়ের নাটক সব, দেখবি 2 দিন পর আবার চলে আসবে এ বাড়িতে। তারপর রাইমাকে নিয়ে তিনি চলে গেলেন। এদিকে বাবার বাড়ির নিজের পুরনো রুমে বসে আছে আরিয়া। শৈশবের সেই পরিচিত দেওয়াল, পুরনো ছবি, আলমারি সব কিছু তাকে নিরাপত্তা দিচ্ছে। তবুও বুকের কষ্ট কমছে না। সকাল গড়াতেই অন্তিক আর এক মুহূর্ত দেরি করলো না। সে জানতো আরিয়া কোথায় গেছে। গাড়ি নিয়ে সোজা শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অন্তিক কিছুক্ষণ চুপ করে আরিয়াদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। গত রাতের শেষ মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। আরিয়ার ফোলা চোখ, কাপা ঠোঁট, আর সেই ভাঙা কণ্ঠে বলা কথাগুলো, আমি আর পারছি না অন্তিক। কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছে। অন্তিক ধীরে ধীরে দরজার কড়া নাড়ল। ভেতর থেকে আরিয়ার মা দরজা খুলতে সামনে অন্তিককে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। অন্তিককে দেখে তিনি রেগে বললেন, কেন এসেছো তুমি? অন্তিক মাথা নিচু করে বলল, আম্মু, আমি আরিয়ার সাথে একটু কথা বলতে চাই। আরিয়ার মা রাগে কাঁপতে কাঁপতে বললেন, কোন মুখে এসেছো? আমার মেয়ে গায়ে হাত তোলার পরও তোমার সাহস হলো এখানে আসার? অন্তিক চুপ হয়ে গেল। আজ সত্যি তার কাছে কোনো উত্তর নেই। এই সময় ভেতর থেকে আরিয়ার বাবা কি বেরিয়ে এলেন। অন্তিককে দেখেই তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি বলে উঠলেন, তোমার সাহস তো কম না, আমার মেয়েকে কাঁদিয়ে এখন আবার এখানে কেন? অন্তিম একদম শান্ত গলায় বলল, আব্বু, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি শুধু একবার আরিয়ার সাথে কথা বলতে চাই, একবার, শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। আরিয়ার বাবা কঠিন গলায় বললেন, আমার মেয়ের জীবনে আর তোমার কোনো জায়গা নেই, চলে যাও এখান থেকে। ঠিক তখনই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে সব কথা শুনছিল আরিয়া। তার চোখে আবার জল চলে এলো। এই মানুষটাকেই তো সে 7 বছর ভালোবেসেছিল। এই মানুষটার জন্যই নিজের পরিবারকে ছেড়ে গিয়েছিল। আবার এই মানুষটার জন্য সংসার ছেড়ে চলে আসতে হলো। তবু আজ কেন যেন অন্তিককে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। অন্তিক হঠাৎ উপরে তাকিয়ে আরিয়াকে দেখতে পেল। আরিয়া, তার কণ্ঠটা কেঁপে উঠল। আরিয়া ধীরে ধীরে নিচে নেমে এলো। চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে, কিন্তু কণ্ঠে আজ অন্যরকম দৃঢ়তা। আরিয়া বলল, কেন এসেছো? অন্তিক এক পা সামনে এগিয়ে বলল, তোমাকে নিতে এসেছি, প্লিজ আমার সাথে চলো। আমি কাল যা করেছি তার জন্য নিজেকেই ক্ষমা করতে পারছি না। আরিয়া তিক্ত এসে বলল, এখন মনে পড়ছে আমার কথা? তোমার নতুন বউ আর তোমার মা আমাকে অপমান করছিল, তখন কোথায় ছিলে তুমি? অন্তিক চুপ। আরিয়া আবার বলল, যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছ সেদিনই সব শেষ হয়ে গেছে অন্তিক। ভালোবাসা থাকতে পারে, কিন্তু সম্মান একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। কথাগুলো শুনে অন্তিকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কাপা গলায় বলল, আরিয়া, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার সাথে চলো। তখন আরিয়া কিছুক্ষণ চুপ থেকে চোখের জল মুছে শান্ত শক্ত গলায় বলে, ভালোবাসি বললেই হয় না অন্তিক, ভালো রাখতে শিখতে হয়। কান কথা সে যত্নই মানুষকে বেশি বিশ্বাস করায়। তুমি তো আমার যত্ন করাই ছেড়ে দিছো 2টা বছর ধরে। গল্প দ্বিতীয় ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।